ছানা বুড়া মা ভাই বোন সব আইসো গো আইসো, মা মনসার বাহন লইয়াছি। এই মা মনসা তুষ্ট থাকিলে কোনো ভয় ডর নাই, তাই মায়ের বাহন সাপের খেলা দেখে যাও। এই গো কে আওয়াজ হয়েছে? এই পাড়ার সব সেনা সারা গেল কোথায়? কে কোথায় যায়নি রে দাদা ভাই, সবাই ওই ঘরে বসে টিভি দেখছে রে টিভি। তুই কি বলছিস? তুই আমার এই সাপের খেলা আজকাল কারোর মন ভরাতে পারে না রে দাদা ভাই, তাই তো এই যুগে নাটক সিরিয়াল বা টিভি যাত্রা গান এসবকে ছুঁড়ে ফেলে দিয়ে সবাই ওই ঘরের কোণে টিভি নিয়ে শুয়ে আছে। ওগুলো যাদের পেটের ভাত জুগায় তারা মরলো কি বাঁচলো তাতে সমাজের কোনো মাথা ব্যথা নেই রে দাদা ভাই। তাই তো আস্তরে সমাজের আবর্জনা, সে আবর্জনা সুপে মাকে ফেলে তুই এখানে ছুটে এসেছিস। কিন্তু পেটে যারা যে নিষেধ কথা মানে রে দাদা ভাই। আমি জানি তোর ওই সাপের খেলা দেখে কেউ আজ আর বেশি টাকা দেয় না। তাই তো আমাদের অভাব হচ্ছে আমাদের জীবনের নিত্য সঙ্গী। তাই তো আমাদের পেটের খিদা জ্বালাতে আর মায়ের ওষুধ কিনতে না পেরে তুই এখানে ছুটে এসেছিস, তোকে কত না বারণ করেছি। কি করবি তুই? কি করার ক্ষমতা আছে তোর? নাচ রে দাদা ভাই, নাচ, যেটা এই যুগের মানুষের সেরা উপাদান বা মন মজানোর সেরা জিনিস দাদা। রানী, আজকের মানুষ আর ভালো জিনিস চাই না রে দাদা ভাই, ওরা চাই খারাপ পোশাক, ক্যামটা নাচ। তাই তো আজকের মানুষের মন আমাকে নাচ আর গান দিয়ে জগতে হবে না দাদা ভাই। এই বুঝি এই পোশাক পরে তুই এই পথে বেরিয়েছিস? তোকে না কতদিন বারণ করেছি, আমার এতদিনের স্বপ্ন সাজ ভেঙে গেছে। অভাবের পরিবারে সব স্বপ্ন আশা ভেঙে গেছে রে দাদা ভাই। তাই তো আজকে আমাকে নাচ দেখাতে হবে, গান শোনাতে হবে। ওকে এই যুগের ভদ্র মানুষের দল, তোমরা এক সাপুড়ো মেয়ের মর্ম বেদনার নাচ দেখো গো বাবু। তোমরা নাচ দেখো। তোদের রুচি আর চাহিদাকে আমার লাখো সেলাম, কিন্তু কে শুনবে এ যদি আজব দুনিয়ার গজব কাহানি? আমি শুনবো, আমার মালিক শুনবে। তার আগে এটা ধর। তার মানে এটা কি? তোর বহিনের সুরতের কিমত, ইতনা মিষ্টি সুরত আর গানা, তাই পথে ঘাটে মানায় না রে সালা সাপুড়ে। তাই তো তোর বহিনকে আমি মালিকের বাগান বাড়ির ফুল বাগিচায় সাজিয়ে রাখবো। মানুষ এতই যখন তোর টাকা দেওয়ার শখ, তাহলে আমার মতো নিঃসন্তান মেয়েকে না দিয়ে জানা তোর বোনকে করে সাজিয়ে রাখ। আরো অনেক বেশি টাকা কমাবি, অনেক। আমার বোনের গায়ে হাত দিলে তোর হাতটা আমি। তুই আমার কিছুই করতে পারবি না। তোর ওই শিকারিনী রানীকে আমি মালিকের বাগান বাড়ি রাজরানী করতে নিয়ে যাচ্ছি।
ডাক্তার বাবু যে তা থেতোস্কোপ ছেড়ে হেসো ধরেছেন যে তোদের মতো জানোয়ার গুলোকে সাহায্য করতে মাঝে মাঝে হ্যাসো হাতে নিতে হয়। তাই নাকি? কিন্তু ডাক্তার বাবু আপনি কি জানেন আপনার মারের ঘাগুলো কি শুকিয়ে গেছে? না, সে ঘা শুকোবে তোদের রক্তে স্নান করার পর। তাই বুঝে হেসো হাতে ছুটে এসেছে। কিন্তু আপনি কি জানেন ওই যন্ত্রগুলো বর্তমানে সবজি কাটার কাজে লাগে। আর এই লড়াইয়ের ময়দানে একটা বাচ্চা ছেলের হাতেও থাকে বোমা আর এই পিস্তল। তাই মৃত্যুর জন্য প্রস্তুত হও ডাক্তার। তুই ডাক্তার বাবুর কোনো ক্ষতি করতে পারবি না, সরে যা। ডাক্তার বাবু দয়া করে আপনি এখান থেকে চলে যান, চলে যান। তাই কি কখনো হয় রে মা? মেয়েকে বিপদের মধ্যে ফেলে বাবা কি চলে যেতে পারে? বাবু বাবু সত্যি তুই দেবতা আছিস বাবু, দেবতা। তোর সেই দেবতাকে দু জায়গা পাঠিয়ে তোর ওই ভিখারিনী রানীকে আমি তুলে নিয়ে যাবই যাব। মৃত্যু তোমায় ডাকছে ডাক্তার। তার আগেই তোকে আমি নরকের দ্বার প্রান্তে পাঠিয়ে দেব রে শয়তান। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে পিস্তলটা আমার হাতে দে। জানোয়ার নই, আমি তোর জীবনের পীর পয়ম্বর। তাই তোর প্রাণটা আজ আমি তোকে ভিক্ষা দিলাম। যা ভাগ এখান থেকে। আমার সাথে এত বড় ধোঁকাবাজি? না, ধোঁকাবাজি নয়, এর এই নাম বুদ্ধি আর কৌশল। এটা তোর মধ্যে নেই। যা আউট। দাদা, কিন্তু কিন্তু ওরা ছেড়ে দেবে না। সেদিন ওরা ওদেরকে ছেড়ে দিল, আজ ডাক্তার বাবু ছেড়ে দিচ্ছে, আজ আপনি ছেড়ে দিচ্ছেন। এরা যদি সবাই এভাবে চলে যায় তাহলে এদেরকে শেষ করবে কে? সেদিন ওদের পাপের 16 কোলা পূর্ণ হবে। ওদের পাপের তরি পূর্ণ হবে আর কি বাকি আছে বাবু? ওরা তো পাপের জমিদারি কিনে রেখেছে বাবু। জানি, তবু এই মুহূর্তে ওকে আমি কোনো সাজা দেব না, কারণ এটা মায়ের পবিত্র স্থান কালীতলা। এখানে মায়ের পূজায় পশু বলি হয়, কিন্তু ওর মতো একটা শুয়োরকে বলি দিয়ে এই মায়ের পবিত্রতা আমি নষ্ট করতে চাই না। বকবাস মত কর বেয়াদব। রজনী ধীরে, এখনই এত উতলা হলে চলবে কি করে? এটা যে কালীতলা, তোমাকে আমি যথাসময়ে এই বৌদ্ধ ভূমিতেই বলি করব। আর আগে তোকে এখানে খালাস করে বুঝিয়ে দেবো রে জানোয়ার। এই জঙ্গি আলম ইজ এ লিভিং টেরর। তাকে অপমান করার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। আজ সারা দেশ জুড়ে চলছে সন্ত্রাসের বাতাবরণ। গ্রামগঞ্জের আপামর জনজীবন হয়ে উঠেছে বিষময়, কিন্তু এভাবে চলতে পারে না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এই সন্ত্রাসের মূলোচ্ছেদ করে ওদের আমি বুঝিয়ে দেব এই পুণ্যভূমি ভারতবর্ষের বুকে। কিন্তু তোমার এই ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তুমি কি পারবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? ক্ষুদ্র জলকণাই যদি প্লাবন আনতে পারে, দরিদ্র চাষি যদি সারা দেশের মানুষের মুখে অন্ন যোগাতে পারে, তাহলে হাজারো আমি একত্রিত হয়ে পারবো সব অসাধ্য সাধন করতে। সেই বিশাল যজ্ঞে আমার এই পরাণটা যদি আহুতি দিকে আগে, তাহলে তুই বলিস বাবুজি আমি হাসতে হাসতে আমার এই পরাণটা আহুতি দেবো। তবু এই দেশের মানুষগুলো একটু সুখে থাক, শান্তিতে থাক। আয় রাজি। দাদা, এই সমাজে মেয়েদের সম্মান কতটা তা আমি জানি। তবু যদি প্রীতিলতা, রানী লক্ষ্মীবাই, বিনা ঘোষের জীবন যদি সমাজের কোনো কাজে লাগে, তাহলে আমার মতো নিচু শ্রেণীর মেয়ের জীবনে সমাজের কোনো না কোনো কাজে লাগবেই দাদা। তাই সেদিন যদি কোনো দরকার হয় ছোট একটা দাগ দিও, সেই ছোট্টটাকে তোমার বোন তোমার পাশে এসে দাঁড়াবে দাদা, দাঁড়াবে, তোমার পাশে এসে দাঁড়াবে। আজ আমি আসি ডাক্তারবাবু, আজ আমি আসি। দেশের প্রতিটি মানুষের অন্তর আজ এক একটা বারুদের স্তূপ। বিস্ফোরণ ঘটাতে চায় একটা দেশলাই কাঠি। কিন্তু
কিন্তু সেই দেশলাই কাটিওয়ার শক্তি ও সাহস তোমার আছে তা আমি জানি, কিন্তু কেন তুমি দেশলাই কাটি হবে? কি স্বার্থ তোমার? আপনার স্বার্থের সঙ্গে আমার স্বার্থের কোনো পার্থক্য নেই কাকা বাবু। আমার স্বার্থ? নিশ্চয় মনে করে দেখুন, কয়েক বছর আগে অর্জুন মালিকের স্ত্রী সুজাতা দেবীকে আশ্রয় দেওয়ার ফলে মন্ত্রী শুভঙ্কর নাগের অত্যাচারের কথা। সে কথা তুমি কি করে জানলে? কি তোমার পরিচয়? পরিচয় জানার কোনো লাভ নেই বাবা, ও হচ্ছে আমার দাদা, এটাই হচ্ছে শেষ কথা। তবুও ওনার পরিচয় আমার প্রয়োজন আছে, কারণ সুদূর কলকাতা থেকে এই নন্দনপুর পর্যন্ত বহু বিপদে ওনাকে ত্রাণকর্তা হিসাবে দেখা গেছে। তাতে বুঝি আপনার অসুবিধা হচ্ছে? ত্রাণকর্তা না হয়ে টেরোরিস্ট হলে বুঝি ভালো হতো? না না, আপনি আমায় ভুল বুঝছেন। আমিও ওই একই কথা জানতে চাই বাবা। তোমার মতো মহান মানুষের নাম ঠিকানা জানবো না তা কি কখনো হয়? বলো বাবা, কি নাম তোমার? তুমি থাকো কোথায়? লাগবেই তো, আমি যে আপনাদের অতি আপনজন। তার মানে মানেটা কিছুদিন অন্তরের অন্তঃস্থলে গোপন থাক। তবুও আপনি আপনার সত্য পরিচয় গোপন রাখবেন? আপনি আপনার সত্য পরিচয় বলবেন না? কেন বলবো? আপনি যদি আপনার পরিচয়টা গোপন রাখেন। কে বললো আমি আমার সত্য পরিচয় গোপন রেখেছি? আমি এসপি নিশিকান্ত সেনের একমাত্র পুত্র নির্মল সেন, বর্তমানে এই নন্দনপুর থানার ওসি। না, ওটা আপনার প্রকৃত পরিচয় নয়। কি বলছেন আপনি? আমি নিজের অজান্তে হলেও ভুল বলছেন। তাই আমার কথার সত্যতা আপনার বাবার কাছ থেকে যাচাই করে নেবেন। কিন্তু আপনি কি করে জানলেন যে আমি নির্মল সেন নই? আপনার কপালের ওই কাটা দাগ, যেটা এই গ্রামের সকলেই চেনে। এ তো আমার নিজের হাতে সেলাইয়ের দাগ। তবে কি কোথায় যেন একটা রহস্য তারা বেঁধে আছে। তার আগে সত্যি করে বলো বাবা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? কাকা বাবু, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের মাঝেতে। হয়তো আমাকে কারো মনে নেই। বাবা, ওকে ওকে আমাদের সেই অসীমটা, ও তাই কি জেল থেকে ফিরে এসে ওই ওর প্রতিশোধ নেওয়ার জন্য এরকম নাম ছদ্মবেশে ও আছে? বলো বাবা, ওকে আমাদের সেই অসীমটা? আমি কিচ্ছু জানি না। তবে আমার কোথায় যেন একটা সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। একদিকে অসীম, অন্যদিকে কাটা দাগ। এই কাটা দাগ আমার পরিচয়ের কোন বার্তা বহন করে কাকা বাবু? জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। তাই এটা তুমি তোমার বাবার কাছ থেকে জেনে নিও যে তোমার ওই কাটা দাগ কখন, কেন আর কিভাবে হয়েছে। হে আপনি আমায় কোন গোলক ধাঁধায় ফেললেন কাকা বাবু? সামান্য একটু কাটা দাগকে কেন্দ্র করে? সামান্য নয় দারোগা বাবু, ওই কাটা দাগে ও সামান্য হয়ে তোমার জীবনের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। ও, তাহলে আপনিও জানেন দেখছি কাকা বাবু। তা আপনি বলুন, আমার এই দাগের আসল রহস্য কি? মোড়ের গহন গহিনে হাজার উত্তর থাকলেও মুখ ফুটে তা বলার সাহস আমার নেই বাবা। তাই ওটা তুমি তোমার বাবার কাছ থেকেই জেনে নিও। বেশ, তাই হবে। আমি আজই বাবাকে ফোন করে জানতে চাইবো এর আসল রহস্য কি। হ্যাঁ, নইলে যে আমি কোনো কাজেই মন দিতে পারবো না। তাই এই সমস্যার সমাধান আমাকে নিজেকেই করতে হবে। হ্যাঁ, আসি বিপাশা, আসি কাকা বাবু। জানো জানো বাবা, প্রথম দিন দেখে আমিও ভেবেছিলাম, কিন্তু তারপর আমার ক্ষণিকক্ষণে মনে হলো যে মানুষটা মারা গেছে, কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায়নি বাবা। তাই আমাদের সন্দেহ সত্যি কিনা দু একদিনের মধ্যেই তা জানা যাবে। কি জানবে? কার কাছে জানবে? কোনো কিছু জানার অধিকার আমাদের নেই বাবা। বিঘাত ওদের অন্যায় অত্যাচারের স্টিম রোলার সবার অজান্তে এমনি ভাবে আমাদের উপর দিয়ে চালিয়ে যাবে। এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন দাদা? তোর মাথায় ব্যান্ডেজ কেন? এই কেন ওর
আর তুই বা পাবি কি করে রে বোন? তার মানে কি হয়েছে তুই সত্যি করে বল। কি আর বলবো বাবা, মোড়ের দোকানের কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটা গাড়ি একদল লোক নিয়ে এসে এলো, পাথারে গুলি চালাতে লাগলো, অনেক মানুষ আহত হলো। আর আমি সেই গুলি থেকে বাঁচলো, তাদের লাঠির ঘা থেকে রেহাই পাইনি বাবা। আর তার ফলস্বরূপ আমার মাথার এই ব্যান্ডেজ। লোকগুলোকে তুই কি তাদের কাউকে চিনতে পারিস না রে বোন না, কি করে চিনবো বল? ওদের সবার মুখ যে কালো কাপড়ে ঢাকা ছিল রে। আমার মনে হয় ওরা ওই শুভঙ্কর নাগের ভাড়া করা গুন্ডার। ওটা তোমার সন্দেহ বাবা, প্রমাণ নয়। আর প্রমাণ ছাড়া সন্দেহের কোনো দাম আইনের চোখে নেই বাবা। তাই বলে প্রকাশ্য দিবালোকে এত বড় ঘটনা ঘটে গেল, আর পুলিশ এসেছিল, ওই গুলিবিদ্ধ মানুষগুলোকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছে, ডায়েরি লিখেছে, এরপর তদন্ত হবে। ব্যাস ধরে নে, নিটফল অশ্বডিম্ব। আরে সেই জন্যই তো ওরা কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিল, নইলে তো প্রকাশ্যে গুলি চালাতো। তাই বলে এর কোনো প্রতিকার হবে না, নিরীহ সাধারণ মানুষের দল। সারা দেশ জুড়ে মানুষ এমনি ভাবে মার খাচ্ছে বাবা, আর আমরা নিশ্চয় দেশের বাইরে বাস করি না। তা নিশ্চয়ই আমরা করি না, তাই বলে বুকে রক্ত দিয়ে আমরা কি এই খাচ্ছি মেটাবো নাকি? হয়তো তাই রে মা, আমাদের বিরুদ্ধে অত্যাচারের খড়গে শান দেওয়াটাই ওদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। সেই অত্যাচারের হাত দুমড়ে মুচড়ে ধরার দিন এবার আসছে। কিন্তু কিভাবে, কার হাত ধরে হাসবে সেই শুভ দিন? মহাকাল! হ্যাঁ বাবা, মহাকালের প্রলয় নৃত্য শুরু হয়ে গেছে। তারে ছন্দে তারে কেঁপে উঠেছে অত্যাচারী শাসক শুভঙ্কর নাগের একচ্ছত্র সাম্রাজ্য। এবার পাপ এবং পাপী দুই বিনাশ হবে। কি বলছিস তুই? আমরা তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। প্রথমে আমিও কিছু বুঝতে পারিনি বাবা, তারপরে যখন বুঝতে পারলাম তখন সোজা হয়ে দাঁড়িয়েছি ওদের আঘাতের বিনিময়ে প্রত্যাঘাত ফিরিয়ে দেওয়ার জন্য। তাই শুধু শুনে রাখো বাবা, 2002 সালে এক সুনামি সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, আর এই 2026 সালে মহাকাল রূপী সুনামি এই নন্দনপুরের পাপের আগার ধ্বংস করে